আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর নিয়মিত ফেসবুক লাইভ শো শামিমস লাইভ। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান রয়েছি আপনাদের সাথে। আর ইতিমধ্যেই আপনারা জানেন আজকে আমাদের এই শোটি স্পেশাল একটি শো। আহ, তবে আন্তরিকভাবে দুঃখিত, আমরা শোটিতে প্রায় 10 মিনিট লেটে যুক্ত হতে পেরেছি। আসলে এটি সম্পূর্ণ টেকনিক্যাল একটি ইরোর ছিল। আহ, যেহেতু আপনারা জানেন আমরা শোগুলো লাইভ করি এবং এখানে আসলে সরাসরি আমরা যুক্ত হই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অতিথিদের সাথে। তো অনেক ক্ষেত্রেই হয়তো আসলে টেকনিক্যাল ইররের কারণে লেট হয়ে যেতে পারে, অন্তত আমাদেরকে সেগুলো ক্ষমা করবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো আইসিইউ। দেখুন, আমরা আইসিইউ শব্দটি শুনলেই সবাই আঁতকে উঠি, সবাই ভয় পাই, সবাই মনে করি আইসিইউ তার মানে খুব ডেঞ্জারাস কোনো কিছু। কারণ আইসিইউতে তখনই যায় একজন ব্যক্তি, আমরা জানি, যখন আসলে তাকে নিয়ে হয়তোবা অনেক বেশি আশা করার থাকে না, তার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায়, তখনই আইসিইউতে যায়। সেই আইসিইউতে অনেক ধরনের প্রফেশনালসরা কাজ করেন। যেহেতু আইসিইউতে শুধু পেশেন্ট থাকেন, পেশেন্টের সাথে তার আত্মীয় স্বজন বা যারা অ্যাটেন্ডেন্স যারা থাকেন তারা যেতে পারেন না। তাই আমরা কিন্তু অনেকেই জানি না আইসিইউর ভিতরে আসলে কত কর্মযজ্ঞ হচ্ছে, কি কি হচ্ছে বা ওখানে কি করে। তো আজকে আমরা সেই আইসিইউতে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো। কারণ ওখানে বেশ কয়েকজন পেশাজীবীদের সাথে একজন ফিজিওথেরাপি চিকিৎসকও থাকেন। এবং আমরা ফিজিওথেরাপি মানে অনেকেই মনে করি শুধুমাত্র সুস্থ মানুষ অথবা যারা বাত ব্যথা প্যারালাইসিস আক্রান্ত তাদের কি দেখি, কিন্তু সেটা নয়। আমরা আইসিইউ তো নিয়মিত একজন পেশেন্টকে দেখতে হয়, তাকেও সেবা দিতে হয়। আর আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার সঙ্গে রয়েছেন আমাদের আজকের স্পেশাল একজন গেস্ট। আমাদের সাথে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন ডক্টর বিধায়ক ভট্টাচার্য, এবং তিনি আমাদেরকে আজকে বলবেন আইসিইউর ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট নিয়ে। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাদেরকে লিখে জানান কমেন্ট বক্সে, তাহলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এবং আপনারা কি ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা অথবা কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা সেটি আমাদেরকে লিখে জানান, তাহলে আমরা বুঝবো যে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন। জি ডক্টর বিধায়ক, আপনাকে স্বাগত জানাচ্ছি ফিজিও নিউজ 24 এর পক্ষ থেকে। নমস্কার। প্রথমেই আজকে আপনার যে চ্যানেল physionews24.com আর এর স্পেশাল ইভেন্ট শামীম লাইভ, প্রথমে ডক্টর শামীমকে আমার হৃদয় অন্তঃস্থল থেকে জানাবো সাদর অভিনন্দন। এবং আমি খুব ভাগ্যবান বলতে হবে যে বাংলাদেশের এরকম একটা পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি নিউজ পোর্টাল চ্যানেলের মাধ্যমে আমি আমার দুটো তিনটে কথা শেয়ার করতে পারবো। তো আজকে যারা অনুষ্ঠান দেখছেন, এখানে আমার টিচাররাও অনেকে হয়তোবা লাইভে আছেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকেও টিচাররা লাইভে আছেন, এবং আমার সিনিয়ররা আছেন, আমার জুনিয়ররা আছেন, আমার কলিগরা আছেন। তো প্রত্যেক দর্শক যারা আছেন প্রত্যেকে একটা কথা ডক্টর শামীম বলে দিয়েছেন যে আইসিইউ শব্দটা যখন আমরা শুনি তখন হঠাৎ করে আমাদের বুকের ভেতরটা একটু আটকে ওঠে। আইসিইউ আইসিইউ শোনার পরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, একটা ধারণা ছিল যখন ছোট ছিল, একটা ধারণা ছিল আইসিইউতে যদি কোনো পেশেন্ট যায় তাহলে নিশ্চয়ই সেই পেশেন্ট কখন আর ফিরে আসে। কিন্তু এই ধারণাটা একদম ভুল। বেসিক্যালি যারা মেডিকেল প্রফেশনাল আছেন, যারা ফিজিওথেরাপিস্ট আছেন বা বিভিন্ন ধরনের চিকিৎসা বিজ্ঞানের পেশার সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকেই জানেন আশা করি আইসিইউ কে কিন্তু বেসিক্যালি চারটা ভাগে ভাগ করা। একটা হলো সার্জিক্যাল অর জেনারেল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, একটা হলো কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ইন্টেন্সিভ আইসিইউ ইন্টেন্সিভ কার্ডিয়াক কেয়ার ইউনিট, আর আরেকটা হলো পিআইসিইউ পিডিয়াট্রিক আইসিইউ, আর একটা নিওনাটাল আইসিইউ, যাদের মানে জাস্ট ইনবর্ন, জাস্ট জন্ম হয়েছে সেই বাচ্চাদের যে আইসিইউতে রাখা হয়েছে সেটা হলো নিওনেটাল। বেসিক্যালি আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি আমাদের বেশি ভূমিকা থাকে জেনারেল আইসিইউ, পোস্ট সার্জিক্যাল আইসিইউ বা সার্জিক্যাল আইসিইউ, আর ইন্টেন্সিভ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটা কার্ডিয়াক কেয়ার ইউনিটের মধ্যে আমাদের থাকে। আর সেই সঙ্গে আমাদের ইন্ডিয়াতে, আমি বেসিক্যালি জানি না বাংলাদেশের কি খবর বা অন্যান্য দেশে ডেফিনেটলি থাকে, আমাদের ইন্ডিয়াতে আমি আমার ইন্টার্নশিপ করেছি আমি ফর্টিস হসপিটালে, তারপর শেষ করার পর আমি ফর্টিসে ছিলাম।
তো সেখানে যারা পালমোনারি ডিজিজে ভুগছেন বা রেসপিরেটরি কোনো ধরনের প্রবলেমে ভুগছেন, ওদের জন্য একটা স্পেশালি আইসিইউ পার্টিকুলার ওই হসপিটালে ছিল, এবং এন্টায়ার ইন্ডিয়াতে যতগুলো পটিজ আছে সেগুলোতে আছে। আই থিঙ্ক অ্যাপোলোতে হবে বা বিভিন্ন ধরনের বড় বড় হাসপাতালে হবে। সেখানে রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা রেসপি কেয়ার ইউনিট নামে একটা ইউনিট আছে। সেখানে শুধুমাত্র যারা শ্বাসজনিত সমস্যায় ভোগেন তাদেরকে শেখানো। তো অনেকের ধারণা থাকে যে ফিজিওথেরাপিস্ট যিনি আছেন উনি তো শুধুমাত্র ব্যথা, বাতের ব্যথা, যেটা ডক্টর শামীম বললেন, বাতের ব্যথা হোক বা স্ট্রোক পেশেন্টকে গিয়ে বাড়িতে বাড়িতে এক্সারসাইজ করে। এর আগে তখন এক্সারসাইজের ধারণাটা ছিল না, এর আগে কিন্তু মানুষের একটা ধারণা ছিল ফিজিওথেরাপিস্ট মানে বাড়িতে গিয়ে তেল মালিশ করে। আমি হয়তোবা এটা মানে আমাদের এই এরিয়া, আমাদের ইন্ডিয়ার এই অপশন বলুন, বাংলাদেশ বলুন, এই সাইডটার মধ্যে একটা ধারণা কিন্তু কিন্তু আসলে আস্তে 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 প্রত্যেক মানুষ দিনকে দিন আস্তে আস্তে উন্নত হচ্ছেন, বা ফিজিওথেরাপি নিয়ে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, সেগুলো বাড়ছে। তারপর আস্তে আস্তে ফিজিওথেরাপি সম্পর্কে মানুষ জানতে পেরেছে যে না, শুধুমাত্র এই ব্যথা নিরাময়ের ক্ষেত্রে হোক, আইসিইউতে হোক, বা বিভিন্ন ধরনের স্পোর্টস ফিল্ডের মধ্যে হোক, প্রি এন্ড পোস্ট সার্জিক্যাল ওয়ার্ডে হোক, অর্থোপেডিক কেজে হোক, নিউরোলজিক্যাল কেজে হোক, অবস্ট্রাকটিভ এন্ড গাইনোকোলজিতে হোক, পিডিয়াট্রিক হোক, জিরিয়াট্রিক কেয়ার হোক, এগুলোতে ফিজিওথেরাপির একটা বিশাল ভূমিকা রয়েছে। যারা কোয়ালিফাইড ডক্টর, ওয়ার্ল্ড ওয়াইড এর কোয়ালিফাইড ডক্টর যারা আছেন, যারা সুপার স্পেশালিস্ট ডক্টর আছেন, ওরা কিন্তু প্রত্যেকেই বোঝেন ফিজিওথেরাপিস্টের কতটুকু ভূমিকা। তো আজকে যেহেতু আমরা টপিক নিয়ে কথা বলবো, আইসিইউতে ফিজিওথেরাপির ভূমিকা। আইসিইউতে বেসিক্যালি সেসব পেশেন্টরা যায় যাদের নিজের কিছু কিছু জিনিস, নিজের কিছু কিছু কাজ বা কিছু কর্ম করার কোনো ক্ষমতা থাকে না, বা সাবকনশিয়াস বা আনকনশিয়াস পেশেন্ট। সেই ক্ষেত্রে আমি যদি প্রথমে শুরু করি কার্ডিয়াক কেয়ার ইউনিট, যেখানে কার্ডিয়াক কেয়ার ইউনিটে বেসিক্যালি স্ট্রোক পেশেন্ট হোক বা সিডিএ হোক, সেই সমস্ত পেশেন্টের ক্রিটিক্যাল সিচুয়েশনে যারা থাকে ওদেরকে আইসিইউতে কনভার্ট করা হয়, সেখানে রাখা হয়। তো সেখানে একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা কি থাকে? বেসিক্যালি একজন পেশেন্ট শুয়ে আছে, যেখানে অনেক পেশেন্ট শুয়ে আছেন, অনেকদিন ধরে শুয়ে আছেন, তার জিপিএস, গ্লাসগো কোমা স্কেল অনেকটাই ডাউন হয়ে আছে। তারপর কোমাতে পেশেন্ট আছে, পেশেন্ট কিন্তু কিছু বলতে পারছেন না, পেশেন্টের গায়ে চিমটি কাটলে কোনো কিছু উত্তর দিতে পারছেন। আমি সাধারণ মানুষ যারা, ওদেরকে বোঝাবার জন্য, যারা ফিজিওথেরাপিস্ট আছেন বা মেডিকেল প্রফেশনাল আছেন, ওরা প্রত্যেকেই জিপিএস সম্পর্কে, গ্লাসগো কোমা স্কেল সম্পর্কে আইডিয়া আছে, কোন স্টেজে কি কি হয়। তো সেই ক্ষেত্রে একজন পেশেন্ট শুয়ে আছে বা ইনভেসিভ বা নন ইনভেসিভ ভেন্টিলেটরে শুয়ে আছে, প্রলং টাইম বিছানায় থাকার পর কিছু কিছু কমপ্লিকেশন আছে, যেমন মাসেল প্রবলেম দেখা দেয়, নাম্বার 1। নাম্বার 2, থাকতে থাকতে জয়েন্ট স্টিফনেস আসে, রেসপিরেটরি প্রবলেম গুলো আসে, তারপর ইন্ট্রিনসিক লাং মাসেল গুলো আস্তে আস্তে উইক হয়ে যায়, মাসেল ওয়েস্টিং হয়, তারপর সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স থাকে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হয়, আইসিইউ হোক বা পোস্ট আইসিইউ বা প্রি আইসিইউ ওয়ার্ডের মধ্যে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া জাতীয় বা হসপিটাল অ্যাকোয়ার্ড কিছু ডিজিজ হয়ে যায়। আরেকটা এখনকার দিনে সবচেয়ে বড় প্রবলেম, ব্যাক সোর বা প্রেশার সোর। এটা কিন্তু একটা মোস্ট কমন এন্ড ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আমরা আইসিইউ পেশেন্টদের দেখতে পাই। সেই ক্ষেত্রে নিম্বাস বিভিন্ন ধরনের এয়ার ম্যাট্রেস আছে, সেগুলো ব্যবহার করে, সেটা অন্য টপিক। তো সেই ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট গিয়ে আইসিইউর কোমা পেশেন্টকেও পেসিভ মুভমেন্ট করান, রোলিং করান, মুভমেন্টটাকে চেঞ্জ করান। একটা পশনের পর এক পশ্চারে শুয়ে আছে, তাকে বাঁ দিক থেকে ডান দিক করানো, বাঁ দিক করানো, এটা একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট তার হাত দিয়ে করা। নার্সিং অ্যাসিস্ট্যান্ট যারা আছে, নার্স আছে, ওরা সঙ্গে থাকে, কিন্তু আমরা জানি যে ফিজিক্যাল থেরাপিস্ট হলো মুভমেন্ট এক্সপার্ট। এই সমস্ত ক্ষেত্রে আজকালকার যুগে যে সমস্ত হসপিটাল গুলোতে খুব এগিয়ে যাচ্ছে, অ্যাডভান্স টেকনিক আছে, সেই ক্ষেত্রে এই সমস্ত মুমূর্ষ পেশেন্টদের মুভমেন্ট করাবার জন্য ফিজিওথেরাপিস্টকে নেওয়া। তারপর পেসিভ মুভমেন্ট হয়, পেসিভ মুভমেন্ট জাতীয় বিভিন্ন ধরনের এক্সারসাইজ হয়। তারপর
বেসিক্যালি বিভিন্ন ধরনের রেসপিরেটরি এক্সারসাইজ করানো হয়, ব্রিদিং এক্সারসাইজ করানো হয়। ব্রিদিং এক্সারসাইজ করানো হয় যাতে যেগুলো হলো আস্তে আস্তে কনসাস টেকনিক। তো এখন আমি যদি পোস্ট সার্জিক্যাল ওয়ার্ডের মধ্যে যাই, পোস্ট সার্জিক্যাল আইসিইউর মধ্যে যাই, তখন কি থাকে, মনে করুন একজন পেশেন্টের মধ্যে লাংয়ের লুবেক্টমি হয়ে বা কার্ডিয়াক ভালভিউলার হার্ট ডিজিজ ছিল, কার্ডের ভালভ চেঞ্জ হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, বা বিভিন্ন ধরনের স্ট্যান্টিং হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। তার যখন পেশেন্ট যখন ওপি থেকে, অপারেশন থিয়েটার থেকে যখন পেশেন্টকে আইসিইউতে নেওয়া হয়, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টকে দেখা যায় ভেন্টিলেশনে রাখা হয়, ইনকিউবেটেড করা থাকে, মুখের ভেতরে একটা নল থাকে, ইনকিউবেটেড ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস। তারপর আস্তে আস্তে সেই দ্বিতীয় দিনে, প্রথম দিন যেদিন অপারেশন হলো ডে 0-তে, ডে 1-এর বিকেলের দিকে, যদি সকালে অপারেশন হয় ডে 1-এর বিকেলের দিকে, অথবা ডে 3 নম্বর দিনে সকাল দিকে সেই এক্সকিউবেটেড করা হয়। টিউবটাকে বের করে পেশেন্টকে দেখা হয় শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা। যদি দেখা যায় পারছে, গুড এনাফ, পারছে না, বা যদি দেখা যায় সে কোনো কিছু নিতে পারছে না, তখন সিপ্যাপ বাইপ্যাপের ব্যবহার করা। তো এর ঠিক এই সময় থেকেই ফিজিওথেরাপিস্টের একটা অ্যাক্টিভ রোল। যে ইন্টেনসিভিস্ট আছেন উনি ফিজিওথেরাপিস্টকে কল করেন, ফিজিওথেরাপিস্ট গিয়ে অ্যাসেস করে পেশেন্টকে, অ্যাসেস করার পর ফার্স্ট অফ অল থাকে পেশেন্টকে পার স্লিপ ব্রিদিং করা, পেশেন্ট কনসাস, পেশেন্টকে পার স্লিপ ব্রিদিং এক্সারসাইজ করা। যারা ফিজিওথেরাপিস্ট আছেন প্রত্যেকেই জানেন, বা অনেক ট্রেন্ড পেশেন্ট আছেন ওরাও কিন্তু জানেন, নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে মুখ দিয়ে পুরোটা, সেটা আইসিইউ পেশেন্টদের এইভাবে ট্রেন করাতে হয়, আইসিইউ পেশেন্টদের এইভাবে ট্রেন করাতে। এটা হলো ফার্স্ট স্লিপ ব্রিদিং। তারপরে আসতে ডায়াফ্রামেটিক ব্রিদিং। ডায়াফ্রাম অর্থাৎ আমার যে স্টার্নাম আছে, স্টার্নামের জাইফয়েড কোষের কাছ থেকে ঠিক 2 ইঞ্চি নিচে পালপেট করলে এখানটায় ডায়াফ্রাম থাকে। বসে আছি তাই দেখাতে পাচ্ছি না, এই জায়গাটাতে ডায়াফ্রাম থাকবে। এটার উপরে হাত রেখে সেম প্রসিডিওরে নাক দিয়ে লম্বা শ্বাস, মুখ দিয়ে ছাড়বে, এবং ছাড়ার সময় হাত দিয়ে হালকা প্রেস করবে, যাতে লাংয়ের লোয়ার লুপের মধ্যে জমে থাকা যে কার্বন ডাই অক্সাইড ঘটিত যে এয়ার গুলো আছে সেগুলো বেরিয়ে আসে। তারপরে আস্তে আস্তে অ্যাপাইকেল, আপার লুপের অ্যাপাইকেল গুলোতে এইভাবে দেখে 3 প্রসিডিওরে করতে হয়। তারপর আস্তে আস্তে দুটো রিবের মাঝখানে রেখে সেগমেন্টাল, বিভিন্ন সেগমেন্টের এক্সারসাইজ করাতে হয়। ফার্স্ট অফ অল ব্রিদিং এক্সারসাইজ। তারপর দেখা যায় যখন পেশেন্টের একটা জিনিস যেটা আমি একটু স্কিপ করে গেছি বলতে গেলে, আইসিইউ পেশেন্টকে যখন কোনো ফিজিওথেরাপিস্ট দেখেন, তখন ডেফিনেটলি সাইডের যে মনিটর থাকে, সেই মনিটর গুলোতে ভাইটালস গুলো দেখতে হবে, প্রেশার, ব্লাড প্রেশার, হার্ট রেট, পালস রেট, স্যাচুরেশন মানে SpO2, আর রেসপিরেটরি রেট। যখনই শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হবে, রেসপিরেটরি রেট এটা বেড়ে যাবে, স্যাচুরেশনটা কমে আসবে। সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু একটা মোস্ট অ্যাক্টিভ পার্ট নেয়। চেস্ট ফিজিওথেরাপির মাধ্যমে অ্যাক্টিভ হাফিং এবং অ্যাক্টিভ কাপিং এর মাধ্যমে সেই পেশেন্টে, আজকে সিওপিডি পেশেন্ট হোক, ব্রঙ্কিয়াল অ্যাস্থামার পেশেন্ট হোক, তারপরে নিউমোনিয়ার পেশেন্ট হোক, বা টিউবারকিলোসিসের পেশেন্ট হোক, যে কোনো ধরনের লাং ডিজিজ রিলেটেড পেশেন্ট হোক, বা অনেক সময় যদি সিএ কার্সিনোমা অফ লাং থাকে, সেই ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজের মধ্যে পারকাশন করা হয় হাত দিয়ে। পারকাশন প্রসেসটা হলো, মানে চেস্ট ফিজিওথেরাপিতে আমি এখন আস্তে আস্তে যাব। চেস্ট ফিজিওথেরাপির ক্ষেত্রে আমি যখনই কোনো পেশেন্টকে চেস্ট ফিজিও করাবো, এটা সাধারণ মানুষের চোখে দেখলে মনে হবে যে হাত দিয়ে পিঠের মধ্যে চাপড়ানো হচ্ছে, বুকের মধ্যে চাপড়ানো হচ্ছে, কিন্তু একটা প্রপার শেপে হাতটাকে, এই কার্ভ হ্যান্ড বলা হয়, কার্ভ হ্যান্ড শেপে নিয়ে সেটাতে মনে করুন এটা আমার পিঠ, এইভাবে দুটো হাত দিয়ে সাইমেন্টেনিয়াসলি রিদমিক্যালি পারকাশন করতে হয় লাংয়ের বিভিন্ন লুবের মধ্যে। শুধু পারকাশন করব সেটাও নয়, পেশেন্টকে প্রপার পজিশনিং এ লাংয়ের বিভিন্ন লোবের বিভিন্ন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের কোনটাতে কনসলিডেশন হয়ে আছে, কোনটাতে কাশি জমে আছে বা
বালগাম জমে আসে, স্পুটাম জমে আসে, ওটা স্ট্যাথোস্কোপ দিয়ে অসকালট্রেট করে সেই পার্টিকুলার লুবের জন্য পশ্চারাল ড্রেনেজ, আমি বলবো শামীম ভাইকে, আপনার যদি সম্ভব হয় পশ্চারাল ড্রেনেজ এর একটা ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন তাহলে, কারণ কম সময়ের মধ্যে আমি পশ্চারাল ড্রেনেজের ইয়েটা দেখাতে পারবো না, ডেমনস্ট্রেশনটা দিতে পারবো না বাবার কাছে, সেটা যদি আপনি একটু পরে করে দেন তাহলে এটা অনেক ভালো হবে। আর এরপর আরেকটা জিনিস যেটা আমি বলবো, পারকাশন গেল, তারপরে ভাইব্রেশনটা করতে হবে। ভাইব্রেশন দুটোর এই লাস্ট স্ট্রিপসের দুই দিকে ধরে আস্তে আস্তে শেকিং করতে হবে, বিভিন্ন লুপের মধ্যে ভাইব্রেশন করতে হবে, এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে চলবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে সেটা হলো ইন্টেন্সিভ স্পাইরোমেট্রি। ইন্টেন্সিভ স্পাইরোমেট্রিতে যখন থাকবে, যখন আমরা দেখবো ইন্টেন্সিভ স্পাইরোমেট্রির মধ্যে তিনটে বল থাকে, প্রথম হলো 600 সিসি, দেন 900 সিসি, দেন 1200। ইনহালেশন এক্সিলেশন প্রসিডিওর আছে। ইন্টেন্সিভ লাং মাসল গুলোকে এক্সপ্যান্ড এবং করার জন্য সেটা বেসিক্যালি খুব দরকার, সেই ট্রেনিংটা। সেটা আমরা পেশেন্টকে, যেহেতু আমি আইসিইউতে আছি এখন, আইসিইউতে কাজ করছি, তাই আমরা 1 আওয়ারলি স্টেবল পেশেন্টকে বলে থাকি 1 আওয়ারলি পাসিভ ব্রিদিং এক্সারসাইজ করুন, অ্যাঙ্কেল টো মুভমেন্ট করুন, আর ইন্টেন্সিভ স্পাইরোমেট্রি ব্যবহার। তারপরে আস্তে 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 এরকম ডে 4 ডে 5 এ পেশেন্টকে সিট আউট করানো, হাঁটানো। তারপরে একটা ইম্পর্টেন্ট থাকে যে স্টিয়ার ক্লাইম্বিং, কিভাবে পেশেন্ট স্টিয়ার ক্লাইম্ব, পেশেন্টের উপরে উঠা নামা, স্টিয়ার ক্লাইম্বিং করা, সবকিছু একটা ট্রেনিং এর মাধ্যমে করাতে হয়। তারপরে গ্র্যাজুয়ালি এরপর আমরা আসবো আস্তে আস্তে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে। লাইফস্টাইল মডিফিকেশনের আরেকটা টপিক আমি বলছি। লাইফস্টাইল মডিফিকেশনের একটা টপিক বলতে গেলে যেখানে দেখা যায় আমার থরাসিক এক্সপানশন এক্সারসাইজ। থরাসিক এক্সপানশন আমার এই থরাসের বিভিন্ন মুভমেন্ট, হাতের বিভিন্ন মুভমেন্ট, সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাস নেওয়া, ছাড়া, এই প্রসেস গুলোর মাধ্যমে আস্তে 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 আমি শুয়ে আসি আইসিইউতে, আমি শুয়ে রয়েছি, কিভাবে আমাকে কি করতে হবে সেটা কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট সবকিছু দেখতে হবে। তো এরপর আছে লাইফস্টাইল মডিফিকেশন। তো আমি যদি দেখি আইসিইউতে ফিজিওথেরাপিস্টের রুলস গুলোকে যদি আমি আস্তে আস্তে ড্র করি, প্রথমত পেশেন্টকে গিয়ে ফিজিওথেরাপি সম্পর্কে অ্যাওয়ার করা, নাম্বার 1। নাম্বার 2, বেসিক ব্রিদিং এক্সারসাইজ, পার্সিভ ব্রিদিং এক্সারসাইজ করা। নাম্বার 3, ডায়াগ্রামেটিক অ্যাপাইক্যাল সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজ করা। নাম্বার 4, অ্যাক্টিভ হাফিং, অ্যাক্টিভ কাফিং করা। তারপরে ইন্টেন্সিভ স্পাইরোমেট্রিতে যাওয়া, আস্তে আস্তে ইন্টেন্সিভ স্পাইরোমেট্রিটা শেষ করার পর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পরের দিন থেকে পেশেন্টকে আস্তে আস্তে সিট আউট করানো, পেশেন্টকে মোবিলাইজ করা, মোবিলাইজ শেষ করার পর পেশেন্টকে আস্তে আস্তে থরাসিক এক্সপানশন ট্রেনিং করানো, তারপর আস্তে আস্তে পেশেন্টের ওয়াকিং ট্রেনিং করানো, তারপরে স্টিয়ার ক্লাইম্বিং করানো, স্টিয়ার ক্লাইম্বিং করানো, আবার সিঁড়ি থেকে কিভাবে নামতে হবে সেই প্রসিডিওরটা দেখা। এটাগুলো আমি যে পালমোনারি হোক বা ইয়েতে হোক, সেই ক্ষেত্রে আমি এই কথাটা আমি করবো। আইসিইউতে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আইসিইউতে পেশেন্টকে হাত দেওয়ার আগে পেশেন্টের পেইন সম্পর্কে বুঝতে হবে, পেশেন্টের কতটুকু পেইন আছে, ব্যথা আছে কি, ব্যথা থাকলে ব্যথাটাকে কিভাবে কমাতে হবে সেটা কনসাল্ট করতে হয় যিনি ইন্টেনসিভিস্ট বা যিনি আরএমও আছেন ওনার। ড্রাগ থেরাপি আমরা অ্যাপ্লাই করি না। পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপির ক্ষেত্রে বা কার্ডিয়াক ক্ষেত্রে আমরা কোনো ধরনের অ্যাকিউট পেইনের ক্ষেত্রে কোনো ধরনের আইসিইউতে মডালিটিভ ইউজ করি, ইলেকট্রোথেরাপিউটিক মডালিটিভ ইউজ করি, সেটা কমাতে হবে, নাম্বার 1। নাম্বার 2, পেশেন্টের প্যারামিটার গুলো দেখতে হবে। ফার্স্ট অফ অল দেখতে হবে আমার টেম্পারেচার, ব্লাড প্রেশার, স্যাচুরেশন, SpO2, হার্ট রেট, পালস রেট, রেসপিরেটরি। এই বেসিক জিনিসগুলো দেখবো, দেখে পেশেন্ট যদি মুভমেন্ট করতে পারে, আগে পেশেন্টের মাসল পাওয়ার, এমএমটি গুলো দেখতে হবে, বেসিক্যালি লোয়ার নেক। পেশেন্টকে আমি আইসিইউর বেড থেকে নিয়ে আমি আলাদা মোবিলাইজ করে চেয়ারে বসাবো, কতটুকু এফোর্ট দিতে পারবে সেই পেশেন্টটা, সেটা আমার এমএমটি করতে হবে, ম্যানুয়াল মাসল টেস্টিং করে মাসল পাওয়ারটা দেখতে হবে। গেল, এটা হলো
যদি আমি বলি রেসপি কেয়ার ইউনিট হোক বা কার্ডিয়া কেয়ার ইউনিট হোক, সেই এখন যদি আমি দেখি পোস্ট অপারেটিভ অর্থোপেডিক হোক বা নিউরোলজি ওয়ার্ডে যদি যাই, বা সরি ওয়ার্ড বলছি, আইসিইউতে যদি, সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। বেসিক্যালি অর্থোপেডিক ওয়ার্ডের মধ্যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট পেশেন্ট, টোটাল নি রিপ্লেসমেন্ট পেশেন্ট যারা থাকেন, ওদেরকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বড় বড় হসপিটালে যাদের কোনো অ্যাসোসিয়েট কমপ্লেইন থাকে, ওদেরকেও কিন্তু সার্জারির পর একদিন বা দুদিনের জন্য, এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আই হ্যাভ সিন ইন কলকাতা ফর্টিস হসপিটাল, তো সেটা থেকে বলছি, সেখানে পোস্ট সার্জিক্যাল আইসিইউতে পেশেন্টকে মোবিলাইজ করা হয়। পেশেন্ট সেখানে 2 দিন বা 3 দিনের জন্য থাকেন। অপারেশন যেদিন হয় ঠিক পরবর্তী সময়, পরের দিন ফার্স্ট অফ অল চেক দ্য অল ভাইটালস, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের প্যাসিভ মুভমেন্ট গুলো অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ ফ্লেকশন এন্ড এক্সটেনশন, এগুলো মুভমেন্টের উপর বেস করে এক্সারসাইজ গুলো করা, এটা। আর এরপর যখন আমরা নিউরো আইসিইউ থেকে যাই, পোস্ট সার্জিক্যাল নিউরো ওয়ার্ডে যাই, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা জিনিস লক্ষ্য করতে হয়। আমি দেখুন যে জিনিসটা বলছি, পোস্ট ক্রেনিওটমি পেশেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু পেশেন্ট আছে আনকনসিয়াস থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু পেশেন্ট আছেন যাদের পোস্ট ক্রেনিওটমি মেমোরিটা শর্ট টার্ম মেমোরি লস থাকে, বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যখন ক্রেনিয়াল টিউমার গুলো যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্লেজিক কন্ডিশন গুলো থাকে, যেমন হেমিপ্লেজিয়া হোক, প্যারাপ্লেজিয়া হোক, হেমিপ্যারাসিস হোক, প্যারাপ্যারাসিস হোক, এইগুলো নিউরোলজিক্যাল কন্ডিশন গুলো থাকে। অর্থাৎ আমার হাত হোক, পা হোক, বা একটা হাত একটা পা, বা দুটো পা একটা হাত, বা দুটো পা, এগুলোর কোনো ধরনের সেন্সেশন থাকে না। আবার কোনো কোনো ক্ষেত্রে স্পাইন অপারেশনের ক্ষেত্রে দেখা যায় স্পাইনাল প্রবলেমে ব্লাডার এন্ড বাউল সিমটম আসে এইগুলোর সঙ্গে। এই সমস্ত পেশেন্টদের খুব ট্রিকি ভাবে হ্যান্ডেল করতে হয়, খুব ট্রিকি ভাবে এইসব পেশেন্টদের হ্যান্ডেল করতে হয়। ওদেরও ঠিক সেম ভাবে একদিন দুদিন 3 দিন, কারণ দেখুন একজন পেশেন্টের যখন মোটর পাওয়ার চলে যায়, বা বিভিন্ন ক্ষেত্রে যখন মাসেল পাওয়ার শেষ হয়ে যায়, বা পোস্ট ক্রেনিওটমি হোক বা পোস্ট সার্জিক্যাল কোনো কারণে হোক কোনো কমপ্লিকেশন দেখা দেয়, এখানে মাসকুলোস্কেলেটাল হোক বা নিউরাল কন্ডিশন দেখা যায়, সেগুলো একমাত্র ফিজিওথেরাপিস্টই ওনার দক্ষ হাতের মাধ্যমে, প্রপার টেকনিকের মাধ্যমে পেশেন্টদেরকে সুস্থ করে আগের জায়গায় নিয়ে। আমি বলবো যে ফিজিওথেরাপিস্টকে ওয়ার্ল্ড ওয়াইডে যাতে একজন মুভমেন্ট এক্সপার্ট অ্যান্ড মুভমেন্ট স্পেশালিস্ট হিসাবে ফিজিওথেরাপিস্টদের এই টপিকগুলো যেটা বললাম আমি, বেসিক্যালি পোস্ট সার্জিক্যাল আইসিইউ হোক আর কার্ডিয়াক ইউনিট হোক বা রেসপি কেয়ার ইউনিট যেটা আইসিইউর ক্ষেত্রে হোক, সেই ক্ষেত্রে এই কথা। আর পিডিয়াট্রিক আইসিইউতে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কখনো কখনো লাং কমপ্লিকেশন যখন থাকে, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে মাইল্ড চেস্ট ফিজিও করতে হয়, মাইল্ড ভাইব্রেশন, তারপরে পারকাশন, মাইল্ড শেকিং, এগুলো একটু করতে হয়, আর মাইল্ড প্রেসিভ মুভমেন্ট গুলো। নিওনেটাল আইসিইউতে আমার এক্সপিরিয়েন্সে, আমি যতটুকু বলছি, আমার এক্সপিরিয়েন্সে আমি নিওনেটাল আইসিইউতে কাজ করিনি, এবং নিওনেটাল আইসিইউতে আই থিঙ্ক ফিজিওথেরাপিস্টের কোনো একটা অ্যাক্টিভ কোনো কিছু। সেটি আপনি এখানে যেমন বললেন, প্রথম দিকে কিছু টেকনিকের কথা বললেন, যেগুলো আসলে ভার্বাল কমিউনিকেশন দরকার, সেক্ষেত্রে আসলে পেশেন্টকে অবশ্যই কনসিয়াস দরকার, মানে তার কনসিয়াসনেসটা থাকতে হবে। আবার দেন আপনি যখন পারকাশন বা অন্যান্য টেকনিকগুলোর কথা যখন বললেন, ভাইব্রেশন, সেগুলো কিন্তু আমরা আনকনসিয়াস পেশেন্টকেও আমরা ট্রিট করতে পারবো। তো সেক্ষেত্রে আসলে কোন ধরনের টেকনিকগুলো, বা যেমন যদি আনকনসিয়াস পেশেন্টকে আসলে কি করা যাবে, মানে এটি যদি আর একটু ক্লিয়ার করে বলতেন, আমার মনে হয় সকলে তাহলে একটু উপকৃত হতো। দেখুন, আনকনসিয়াস পেশেন্ট যারা আছেন, আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আনকনসিয়াস পেশেন্ট তো আমার কমান্ড কখনোই শুনবেন না, কারণ উনি সেটা শুনতে পেলেও সেটা কোনো কিছু করতে পারবেন না, কারণ আজকে পর্যন্ত কোমাতে পেশেন্ট চলে গেলে বা আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে বেসিক্যালি আমার প্রথমত প্যাসিভ মুভমেন্ট গুলো করাতেই হবে, টু অ্যাভয়েড জয়েন্ট স্টিফনেস, টু অ্যাভয়েড ব্যাক সোর এন্ড প্রেসার সোর।
তারপর আস্তে আস্তে যদি কোনো ধরনের লাং কমপ্লিকেশন থেকে অসকালটেশন করার পরে পারকাশন করতে হয়, ভাইব্রেশন চেস্ট ফিজিওথেরাপি, যেটা পারকাশন, ভাইব্রেশন, আর পেশেন্টকে একটু রোলিং, পেশেন্টকে মুভমেন্টটাকে চেঞ্জ করা। বেসিক এই জিনিসগুলো খুব দরকার, যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট উনি ওনার কনসাসনেস স্টেজে ফিরে আসছে। সেটাই। কিন্তু ডক্টর, এই মুহূর্তে তো আসলে সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত হচ্ছে সবাই, এবং করোনার ফলে যে পেশেন্টদেরকে আইসিইউতে যেতে হচ্ছে তাদেরও কিন্তু ভেন্টিলেশন দরকার হচ্ছে এবং লাইফ সাপোর্ট দরকার হচ্ছে, অন্যান্য জিনিস দরকার হচ্ছে। আমরা জানি নর্মালি আমরা কিন্তু সারা বছরই নিউমোনিয়ার ক্ষেত্রে যারা আক্রান্ত হয়ে থাকেন বা নিউমোনিয়া রিলেটেড প্রবলেমের যারা আক্রান্ত, তাদেরকে আইসিইউতে ফিজিওথেরাপিস্টরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো সেই ক্ষেত্রে নিউমোনিয়া আক্রান্ত বা এই ধরনের সিমটম নিয়ে যারা আইসিইউতে থাকেন তাদের জন্য আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট নিয়ে থাকেন? মানে পার্টিকুলারলি ফিজিওথেরাপি ম্যানেজমেন্টের কথাই তো বলছেন আপনি? মানে ঠিক আছে, দেখুন নিউমোনিয়া হোক বা বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট নিয়ে যদি কোনো পেশেন্ট আইসিইউতে হোক বা আইসিইউ ছাড়াও নর্মাল ওয়ার্ডেও কোনো সময় যদি ইয়ে হয়ে থাকে, মাইল্ড প্রবলেম থাকলে তখন ওয়ার্ড হোক বা কেবিনে হোক থাকেন, কিন্তু যখন পেশেন্টটা মডারেট বা কন্ডিশনটা যখন মডারেট বা সিভিয়ার হয় তখন তাকে আস্তে আস্তে আইসিইউতে ট্রান্সফার করা হয়। সেই ক্ষেত্রে পেশেন্টের যখন ড্রাগ থেরাপির জায়গায় চলে, লাংটাকে ঠিক রাখতে গেলে বেসিক্যালি চেস্ট ফিজিক্যাল থেরাপি, পেশেন্ট যদি কনসাস থাকে, ইন্টেন্সিভ স্পাইরোমেট্রি, চেস্ট ফিজিওথেরাপি, ব্রিদিং এক্সারসাইজ, এই তিনটে জিনিসের মোস্ট মানে খুব বেশি দরকার। আমার এক জুনিয়র কলকাতাতে, আমি নাম বলবো না হসপিটালের এবং জুনিয়রের নাম বলছি না, ও কোভিড-19 এর পেশেন্ট দেখছে। ও সঙ্গে আমার আজকে 4-5 দিন হলো কথা হয়েছে। সেখানে ও পেশেন্টকে গিয়ে চেস্ট ফিজিও করাচ্ছে, চেস্ট ফিজিওথেরাপি করাচ্ছে, পারকাশন করাচ্ছে, ভাইব্রেশন করাচ্ছে, তারপর প্রোটেক্ট ফুল পিপি নিয়ে ও ইয়ে করাচ্ছে, একটিভ হাফিং এন্ড কাফিং করাচ্ছে, তারপর স্পাইরোমেট্রি দিয়ে এক্সারসাইজ করাচ্ছে। স্পাইরোমেট্রি এক্সারসাইজটা করাচ্ছে পেশেন্ট নিজেই করছে, পেশেন্টের নিজের যে ইয়েটা যেটা আছে বাকেটটার মধ্যেই বসে নিজে করছে, কিন্তু সে অ্যাসিস্ট করাচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে পেশেন্টকে কিন্তু বেসিক্যালি কিছু কিছু ফরেন্সিক এক্সারসাইজও করাচ্ছে। দেখুন, লাং রিলেটেড যে কোনো কন্ডিশনই থেকে থাকুক না কেন, যখন পেশেন্টকে স্টেবল মানে যখন আনকনশাস থেকে কনশাস স্টেজে চলে আসে, বা যখন পেশেন্ট একটা সিভিয়ার কমপ্লিকেশন নিয়ে যখন লাং রিলেটেড কোনো বা ব্রঙ্কোপালমোনারি কোনো কন্ডিশন নিয়ে আইসিইউতে অ্যাডমিট হয়, ফিজিওথেরাপিস্টের এই অ্যাক্টিভ পার্টগুলো। কারণ দেখুন, একটা কথাই আছে যে ফিজিওথেরাপিস্ট অলওয়েজ অ্যাডেড days and added movement to work the life. সেটি। আর আমরাও মনে করি এই মুহূর্তে আমাদের সকলের জন্য কিছু জিনিস জানা দরকার। সেই ক্ষেত্রে আসলে আমরা আমাদের প্রোগ্রামটি দ্বারা বিভিন্ন ধরনের টপিক নিয়ে, বিভিন্ন ধরনের আমরা বিষয় নিয়ে কথা বলছি, এবং আমাদের সঙ্গে ডিফারেন্ট ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, নার্স এবং অল ওভার দ্য হেলথ প্রফেশনালসদেরকেই আমরা ইনভলভ করছি এবং আমরা সেগুলো নিয়ে কথা বলছি। আমরা আজকে কিন্তু কথা বলছি, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তারাও শুনতে পেলেন যে আইসিইউতে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট নিয়ে, এবং আমাদের সঙ্গে ইন্ডিয়া থেকে এই মুহূর্তে একজন চিকিৎসকও যুক্ত রয়েছেন এবং তিনি কিন্তু বলছিলেন আমাদের সেগুলো নিয়ে, যে কিভাবে ম্যানেজ করতে হয়, কি ধরনের কাজ করতে হয়, কোন ধরনের পেশেন্টদের ফিজিওথেরাপির প্রয়োজন হয়ে থাকে এবং কি ধরনের ফিজিওথেরাপি তাদের দেওয়া হয়। তো আশা করি আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন, কিছুটা ইনফরমেশন পেয়েছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি প্রোগ্রাম চলাকালীন সময় প্রশ্ন করেন সেক্ষেত্রে আমরা সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব, আর তা না হলেও আপনারা কমেন্ট বক্সে লিখলে আমরা পরবর্তীতে সেটির উত্তর দিব। জি ডক্টর, আমরা তো কথা বলতে বলতে আসলে শুনছিলাম, ভালো লাগছিল, এবং আমাদের সঙ্গে অসংখ্য মানুষ যুক্ত রয়েছেন, তারাও শুনছিলেন, দেখছিলেন আপনাকে। তো যাওয়ার আগে শেষ মুহূর্তে আসলে সকলের জন্য আপনার কোনো পরামর্শ? দেখুন, অল ওভার ওয়ার্ল্ড কোভিড-19 এর একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে। বেসিক্যালি বেসিক কিছু কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলো আমাদের হবে, সেগুলো নিয়ে আমরা ইয়ে করব। আর সেই সঙ্গে ব্রিদিং এক্সারসাইজ গুলো, যেগুলো ব্রিদিং এক্সারসাইজ আছে সেই ব্রিদিং এক্সারসাইজ গুলো সেগুলো করা দরকার। বাড়ির সবার সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করা দরকার। আগে নিজেকে সুস্থ থাকতে হবে। এই যে সিচুয়েশনে আমাদের প্রত্যেক হেলথ প্রফেশনালকে নিজেদেরকে সুস্থ রাখতে হবে।
যদি আমরা নিজেদের সুস্থ রাখি তাহলেই আমরা বাকিদেরকে সুস্থ করে তুলতে পারবো, আর বাকিদেরকে আমাদের জন্য সুস্থ থাকতে হবে। তাই আমি বলবো যারা বাড়িতে আছেন, বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন, তারা তো ঠিক আছে, বিভিন্ন অ্যাক্টিভিটি করবেন, সঙ্গে সঙ্গে কিছু কিছু বেসিক এক্সারসাইজ করবেন। কালকে আমার স্যার ডক্টর সৌম্য ভট্টাচার্য ঠিক এই সময়ে আমার কলেজের আমার প্রফেসর প্লাস আমার খুব মানে শ্রদ্ধেয় একজন টিচার, উনি বলেছেন কিভাবে কি করতে হবে। পরশুদিন ডক্টর শুভাঞ্জন স্যার ড্রাইনেজিং এক্সপার্ট অফ আওয়ার ইন্ডিয়া, উনিও বলেছেন বিভিন্ন টপিক নিয়ে বলেছেন কিভাবে বাড়িতে হবে। আমি একটা কথাই বলছি, বেসিক্যালি মাসকুলোস্কেলেটাল হোক, বেসিক এক্সারসাইজ গুলো হোক, আর সেই লাইফস্টাইল মডিফিকেশন হোক এবং পালমোনারি আর ব্রিদিং এক্সারসাইজ গুলো হোক, সেগুলো কিন্তু একসঙ্গে মেনটেন করে চলতে হবে। নাম্বার 1। নাম্বার 2, জল খেতে হবে বেশি করে, যাতে একদম আপ টু লেভেল পর্যন্ত যাতে ওয়াটার ইনটেক থাকে। নাম্বার 3, ঘরের ভেতরে বাড়িতে রয়েছেন, বাড়ির মধ্যে প্রপারলি মুভমেন্ট করতে হবে। দ্যাটস অল। আর প্রত্যেকে একটা জিনিস, যে কটা দিন লকডাউন আছে প্রত্যেকে বাড়িতে থাকুন, বাড়ির ভেতরে থাকুন, পরিবারের লোকজনদের সঙ্গে থাকুন। সেটি ধন্যবাদ আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সকলকে সচেতন করার জন্য, এবং আমরা মনে করি আসলে এই তথ্যগুলি আমাদেরকে ঠিক শুনতে পাচ্ছি না। জি জি আমি শুনতে পাচ্ছি আপনাকে। আর দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, সকলকে ফিজিও নিউজ 24 পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা তো জানেনই যে ফিজিও নিউজ 24 বিগত বেশ কিছুদিন ধরে আমাদের এই নিয়মিত প্রোগ্রামটি করে যাচ্ছে শামিমস লাইভ। আমাদের প্রোগ্রামটি প্রতিদিন বেলা 4টা, বিকাল 4টা, সন্ধ্যা 7টা এবং রাত 9টায় অনুষ্ঠিত হয়। কখনো কখনো টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে হয়তোবা আমাদের কিছু সময় এলোমেলো হয়, হয়তোবা সেগুলো একটু আপনারা হয়তোবা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে যুক্ত থাকলে হয়তোবা আমরা সেই সমস্যাটিও কাটিয়ে উঠবো। আর আজকে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী প্রোগ্রামে আমাদের সঙ্গে যুক্ত হবেন কক্সবাজার থেকে আমাদের একজন চিকিৎসক, এবং তিনি কথা বলবেন কক্সবাজারের রোহিঙ্গাদের চিকিৎসকরা আসলে এই মুহূর্তে কিভাবে আছেন, তারা কিভাবে ট্যাকেল দিচ্ছেন করোনার এই সিচুয়েশনটি। আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী প্রোগ্রামে আজ রাত 9টায় কথা বলবো। আর আজকে আমরা এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।